সরলার পায়ে সব সময় মল থাকে। মল বাজিয়ে হাঁটে সরলা। ঝমর ঝমর। চুপি চুপি নিঃশব্দে হাঁটবার দরকার হলেও মল সরলা খুলে ফেলে না। উপরের দিকে ঠেলে তুলে শক্ত করে পায়ের মাংসপেশিতে আটকে দেয়। মল আর বাজে না। প্রথম প্রথম শম্ভু এই খবর রাখত না। ভাবত বউ আশেপাশে এসে পৌঁছনোর আগেই আসবে মলের আওয়াজের সংকেত। পিছন থেকে মোটর আসবার আগে যেমন হর্নের শব্দ আসে। কবার বিপদে পড়ে বউয়ের মলের উপর শম্ভুর নির্ভর টুটে গেছে। ঘোষপাড়ার প্রধানতম পথটার ধারে একখানা বড় টিনের ঘরের সামনের খানিকটা অংশে বাঁশের মাচার উপর শম্ভুর দোকান। মাটির হাঁড়ি, গামলা, কেরোসিন কাঠের তক্তার চৌকো চৌকো খোপ, ছোট বড় বারকোষ, চটের বস্তা ইত্যাদি আধারে রক্ষিত জিনিসপত্রের মাঝখানে শম্ভুর বসবার ও পয়সা রাখবার ছোট চৌকি। হাত ও লোহার হাতা বাড়িয়ে এখানে বসেই শম্ভু অধিকাংশ জিনিসের নাগাল পায়। পিছনে প্রায় এক মানুষ উঁচু 5 সারি কাঠের তাক। সাবু, বার্লি ও দানাদার চিনি রাখবার জন্য একপাশে কাচ বসানো হলদে রঙের টিন। এলাচ, লবঙ্গ প্রভৃতি দামি মশলার নানা আকারের পাত্র, লণ্ঠনের চিমনি, দেশলাইয়ের প্যাকেট, কাপড় কাচা গায়ে মাখা সাবান, জুতার কালি, লজেনচুস এবং মুদিখানা ও মণিহারি দোকানের আরও অনেক বিক্রয় পদার্থের সমাবেশে তাকগুলি ঠাসা। তাকের 3 হাত পিছনে শম্ভুর শয়নঘরের মাটি লেপা চাঁচের বেড়ার দেয়াল। তাক আর এই দেয়ালের সমান্তরাল রক্ষণাবেক্ষণে যে সরু আবছা অন্ধকার গলিটুকুর সৃষ্টি হয়েছে, শম্ভুর সেটা অন্দরে যাতায়াত করার পথ। সরলা বউ মানুষ, অন্দরেই তার থাকার কথা। কিন্তু সরলা মাঝে মাঝে করে কি, পায়ের মল উপরে ঠেলে দিয়ে চুপি চুপি তাকের জিনিসের ফাঁকে চোখ পেতে দাঁড়িয়ে থাকে। স্বামীর দোকানদারি দেখে এবং খদ্দেরের সঙ্গে আলাপ আলোচনা শোনে। বাড়িতে শম্ভু খুব নিরীহ শান্ত প্রকৃতির চুপচাপ মানুষ। কিন্তু দোকানে বসে খদ্দেরের সঙ্গে তাকে কথা বলতে ও হাসি তামাশা করতে দেখে সরলা অবাক মানে। মানুষ বুঝে এমন সব হাসির কথা বলে শম্ভু যে তাকের আড়ালে সরলার হাসি চাপতে প্রাণ বের হয়ে যায়। ক্রেতারা যদি পুরুষ হয় তবেই শম্ভুর ব্যবহারে এরকম মজা লাগে সরলার। কিন্তু দুঃখের বিষয়, শম্ভুর দোকানে শুধু পুরুষেরাই জিনিস কিনতে আসে না। বেচাকেনা শেষ হওয়া পর্যন্ত সরলা অপেক্ষা করে। তারপর পায়ের মলগুলি আলগা করে দেয় এবং মাটিতে লাথি মারার মতো জোরে জোরে পা ফেলে ঝমর ঝমর মল বাজিয়ে অন্দরে যায়। শম্ভুও ভেতরে আসে একটু পরে। দেখতে পাই উনুন নিভে গেছে। ভাত ডালের হাঁড়ি গড়াগড়ি দিচ্ছে উঠোনে, আর স্বয়ং সরলা গড়াচ্ছে রোয়াকে। অন্য দুর্লক্ষণগুলি শম্ভু তেমন গুরুতর মনে করে না। কিন্তু ঘরে 3 পুরুষের পালঙ্কে প্রশস্ত সুখসজ্জা থাকতে রোয়াকে ছেঁড়া মাদুরে কালা কানা বোবা ও বিকৃতমুখী সরলাকে পড়ে থাকতে দেখেই সে কাবু হয়ে যায়। তারপর অনেকক্ষণ তাকে ওজন করে কথা বলতে ও সোহাগ জানাতে হয়। একটা মানুষের একটু হাসা ও একটা মানুষকে একটু হাসানোর মধ্যে যে দোষের কিছু নেই, আরেকটা মানুষ যে কেন তা বুঝতে পারে না, তাই তাকে আফসোস করতে হয়। আর অজস্র পরিমাণে খরচ করতে হয় দোকানে বিক্রির জন্য রাখা লজেনচুস। সরলা একেবারে লজেনচুস খাওয়ার রাক্ষসী। তাও যদি কম দামি লজেনচুস খেয়ে তার স্বাদ মিটত। 1 পয়সায় যে লজেনচুস শম্ভু 2টির বেশি বিক্রি করে না, কেউ 4 পয়সার কিনলেও
একটি ফাও দেয় না, সেইগুলি সরলার গোগ্রাসে গেলা চায়। তারপর সরলার কানাত্ম কালাত্ম উপবাত্য ঘোচে এবং রাগের আগুন নিভে যায়। তবে একটা উদাস উদাস অবহেলার ভাব, কথায় কথায় অভিমান করে কাঁদো কাঁদো হওয়া, এই সমস্তের ওষুধ হিসেবে দরকার হয় একখানা শাড়ি। দামি নয়, সাধারণ একখানা শাড়ি, ডোরে হলেই ভালো। 1 বছর মোটে দোকান করেছে শম্ভু। এর মধ্যে এমনিভাবে এবং এই ধরনের অন্যভাবে সরলা 7খানা শাড়ি আদায় করেছে। তবু বছরের শেষাশেষি চৈত্র মাসের কয়েক তারিখে অকারণে শম্ভু তাকে আরেকখানা ডোরে শাড়ি কিনে দিল। বলল অবশ্য যে ভালোবেসে দিয়েছে, একটু বাড়াবাড়ি রকমের ব্যগ্রতার সঙ্গে বাড়াবাড়ি রকম স্পষ্ট করে বলল, কিন্তু বিনা দোষে 7 বার জরিমানা আদায়কারিনী বউকে এরকম কেউ কি দেয়? যাই হোক, শাড়ি পেয়ে এত খুশি হলো সরলা যে আর এক দণ্ডও স্বামীর বাড়িতে থাকতে পারল না। বেড়ার ওপাশে শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হলো। শম্ভুর বাড়িটা আসলে আস্ত একটা বাড়ি নয়, একটা বাড়ির 1 টুকরা অংশ মাত্র, 3 ভাগের 1 ভাগ। দোকানঘর ও শয়নঘরে ভাগ করা বড় ঘরখানা, উত্তরের ভিটায় আর একখানা খুব ছোট ঘর, তার পাশে রান্নার একটি চালা, আর শয়নঘরের কোণ থেকে রান্নার চালাটার কোণ পর্যন্ত মোটা শক্ত ডবল চাঁচের বেড়া দিয়ে ভাগ করা 3 কোণা 1 টুকরা উঠান। শম্ভুরা 3 ভাই কিনা, তাই বছরখানেক আগে এই রকমভাবে পৈতৃক বাড়িটা ভাগ করা হয়েছে। বেড়ার এপাশে শম্ভুর 1 ভাগ এবং ওপাশে অন্য 2 ভাইয়ের বাকি 2 ভাগ। এপাশে শম্ভু আর সরলা থাকে, ওপাশে একত্র থাকে শম্ভুর দাদা দীননাথ ও ছোট ভাই বৈদ্যনাথ, তাদের বউ আর ছেলে মেয়ে, শম্ভুর বিধবা মা আর মাসি এবং শম্ভুর 2টি বোন। এভাবে শুধু বউটিকে নিয়ে বাড়ির উঠোনে বেড়া দিয়ে ভিন্ন হওয়ার জন্য শম্ভুকে ভয়ানক স্বার্থপর মনে হলেও আসল কারণটা কিন্তু তা নয়। 1 বছর আগে শম্ভু ছিল বেকার। সরলার দোকানদার বাবা বিষ্ণুচরণ তখন অবিকল এই রকমভাবে ভিন্ন হওয়ার শর্তে জামাইকে দোকান করার টাকা দিয়েছিল। সুতরাং বলতে হয়, স্বামীকে ভেড়া বানিয়ে নয়, বর্তমান সুখ ও স্বাধীনতাটুকু সরলা তার বাপের টাকাতেই কিনেছে। কি সুখ সরলার, কি স্বাধীনতা! বেড়ার ওপাশে যাদের কাছে সে ছিল একটা বেকার লোকের বউ, বেড়ার এপাশে এখন তাদের শুনিয়ে ঝমর ঝমর মল বাজিয়ে হাঁটতে তার কি গর্ব, কি গৌরব! দোকানটা ভালোই চলছে শম্ভুর। ওদের টানাটানির সংসারের তুলনায় তার কি সচ্ছলতা! একটু মুখ ভার করলে তার ডুরে শাড়ি আসে, না করলেও আসে। সরলার পরনে নূতন ডুরে শাড়িখানা দেখে বেড়ার ওপাশের অনেকে অনেক রকম মন্তব্য করল। তার মধ্যে সবচেয়ে কড়া হলো ছেঁড়া ময়লা কাপড় পরা বড়জা কালীর মন্তব্য। শীর্ণ মুখে ঈর্ষা বিকীর্ণ করে বলল, নাচ নেউলি সেজে গুরুজনদের সামনে আসতে তো লজ্জা করে না মেজবো? যা যা, নাচ দেখিয়ে ভোলাগে যা স্বামীকে। ছোট যা খেন্তির মাথায় একটু ছিট আছে, কিন্তু ঈর্ষা নেই। সে খিলখিল করে হেসে বলল, ঝমঝম যা মল বাজে গো সারাদিন। এই মেজদি নিশ্চয়ই দিন রাত্রি নাচে না দিদি? এই পান খাবে মেজদি? হঠাৎ ভাসুরের আবির্ভাব ঘটায় লম্বা ঘোমটা টানে সরলা। দীননাথ গম্ভীর গলায় বলল, মেজবউ কেন এসেছে পুঁটি? বিবাহের 3 মাসের মধ্যে স্বামী কর্তৃক পরিত্যক্ত কাঠির মতো সরু পুঁটি বলল, এই এমনি এসেছে। এমনি আসার কি দরকার? বলেই দীননাথ সরে গেল। সরলা ঘুমটা খুলল।
এবং বৈদ্যনাথ এসে পড়ায় খেন্তি টানল ঘোমটা। বৈদ্যনাথ একটু রসিক মানুষ। শম্ভু কেবল দোকানে বসে বাছা বাছা খদ্দেরের সঙ্গে রসিকতা করে, কিন্তু বৈদ্যনাথ সময় অসময়, মানুষ অমানুষ কিচ্ছু বাছে না। সম্ভবত রাত্রে তার রসিকতায় চেপে চেপে হাসতে হয় বলেই খেন্তির মাথায় যখন তখন কারণে অকারণে খিলখিল করে হেসে ওঠার ছিট দেখা দিয়েছে। সে এসেই বলল, কি মেজো বৌঠান, সেজে গুজে যে? কী সৌভাগ্য, কী সৌভাগ্য! এই কার মুখ দেখে উঠেছিলাম? ও পুটি, দে দে বসতে দে, এই ছুটে একটা দামি আসন নিয়ে আই গে ছিনাথবাবুর বাড়ি থেকে। এই রকম করে সকলে সরলার সঙ্গে। কেবল শম্ভুর মা বড় ঘরের দাওয়ার কোণে বসে নিঃশব্দে নির্বিকার চিত্তে মালা জপে যায়। সরলা সামনে এসে ঢিপ করে প্রণাম করলেও চেয়ে দেখে না। সরলা পায়ে হাত দিতে গেলে শুধু বলে, নতুন কাপড় পরে আছো না বাচ্চা? সরলার দাঁতগুলি একটু বড় বড়। সাধারণত কোনো সময়েই সেগুলি সম্পূর্ণ ঢাকা পড়ে না। 20 মিনিট শ্বশুরবাড়িতে কাটিয়ে বাড়ি ফেরার সময় দেখা গেল তার অধর ও ওষ্ঠে আজ নিবিড় মিলন হয়েছে। তার অধর ও ওষ্ঠে আজ নিবিড় মিলন হয়েছে। ভিন্ন হওয়ার আগে ওরা সরলাকে ভয়ানক যন্ত্রণা দিত। উঠানে বেড়া ওঠার আগে সরলা ছিল ভারী রোগা ও দুর্বল। কাজ করত বেশি, খেত কম। বকুনি শুনে শুনে ঝালাপালা কান দুটিতে শম্ভুও কখনো মিষ্টি কথা ঢালত না। 1 বছর একা থেকে সরলার শরীরটি হয়েছে নিটোল, মনটি ভরে উঠেছে সুখ ও শান্তিতে। রানীর মতো আছে সরলা। রান্না ছাড়া কোনো কাজই একরকম তাকে করতে হয় না। পাড়ার একটি দুঃখী বিধবা কাজগুলি করে দিয়ে যায়। দোকান করার জন্য তার বাবা যত টাকা শম্ভুকে দেবে বলেছিল সব এখনো দেয়নি। অল্পে অল্পে দিয়ে দোকানের উন্নতি করার সাহায্য করছে। মাসে একবার করে এসে দোকানের মজুত মালপত্র ও বেচাকেনার হিসেব দেখে যায়। প্রত্যেকবার মেয়েকে জিজ্ঞাসা করে। ইতিমধ্যে শম্ভুর পত্নীপ্রেমে সাময়িক ভাটাও কখনো পড়েছিল কিনা। বড় সন্দেহপ্রবণ লোকটা, বড় অবিশ্বাসী। নয়তো মেয়ের আহ্লাদে গদগদ ভাব আর ডুরে শাড়ির বহর দেখবার পরও কথাটার জিজ্ঞেস করে জানবার চেষ্টা করত না। দুঃখ যদি সরলার কিছু থাকে সেটা তার এই পরম কল্যাণকর একা থাকবার দুঃখ। বেড়ার ওধারে অশান্তি ভরা মস্ত সংসারটির কলরব দিন রাত্রি তার কানে আসে। ছোট বড় ঘটনাগুলির ঘটে চলা এ বাড়িতে বসেই সে অনুসরণ করতে পারে। ছেলে মেয়েগুলি কখনো কাঁদে ক্ষুধায়, আর কখনো কাঁদে মার খেয়ে। বড় যা কখনো কারণে অকারণে চেঁচায়, ছোট যা কখনো খিলখিল করে হেসে ওঠে ধমক শোনে। ছোট দেবর কখন কাকে খোঁচা দিয়ে ঠাট্টা করে। বেড়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সরলা স্থানে স্থানে কয়েক জোড়া ফুটো করেছে। সরে সরে এই ফুটোগুলিতে চোখ পেতে সে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেয়। ওই আবর্তের মধ্যে কিছুক্ষণ পাক খেয়ে আসতে বড় ইচ্ছে হয় সরলার। নিজের বাড়িতে এসে সে ডুরে শাড়িটা ছাড়ল না, রান্নার আয়োজনও করল না। একবার শম্ভুর দোকানদারি দেখে এসে ছটপট করতে লাগল। বিকেলে তার বাবা আসবে। বাপের সঙ্গে কিছুদিনের জন্য বাপের বাড়ি চলে যাবে কিনা তাই ভাবতে লাগলো সরলা। কত কথা মনে আসে, আলস্যের প্রশ্রয়ে অবাধ্য মনে। শম্ভু বেকার ছিল, তাই আগে সকলে তাকে দিত যন্ত্রণা। ভিন্ন হয়ে আছে বলে এখন সকলেই তার সঙ্গে ব্যবহার করে খারাপ। বেড়াটা ভেঙে আবার ভাঙা বাড়ি দুটোকে এক করে দিলে ওরা কি তাকে খাতির করবে না? তার স্বামী এখন রোজগার করে, ভবিষ্যতে আরও অনেক বেশি করবে, এই সমস্ত ভেবে। তবে মুশকিল এই, এখন যদি দোকানের আয়ে ওরা ভাগ বসায়
তবে দোকানের উন্নতি হবে না। এমন একদিন কি কখনো আসবে না যেদিন লোহার সিন্ধুকে টাকা রাখতে হবে শম্ভুকে? যত ডোরে সারি সে আদায় করুক আর লজেনচুস খাক, দোকানের আয় ব্যয়ের মোটামুটি হিসেব তো সরলা জানে। 3 পুরুষের পালঙ্কে গিয়ে সে শুয়ে পড়ে। কতদিন পরে ও বাড়ির সকলের ভয়, ভালোবাসা ও সমীহ কিনবার মতো অবস্থা তার হবে, হিসেব করে উঠতে না পেরে বড় কষ্ট হয় সরলার। অনেকক্ষণ পরে উঠে গিয়ে অভ্যাস মতো সরলা একবার বেড়ার মাঝখানের ফুটোয় চোখ পেতে দাঁড়াল। দেখল ও বাড়িতে বড় ঘরের দাওয়ায় বসে শম্ভু সকলের সঙ্গে কথা বলছে। মাঝে মাঝে শম্ভুকে সে বেড়ার ওদিকে দেখতে পায়। এতে সরলা আশ্চর্য হয় না। সে পরের মেয়ে, সে যখন যায় শম্ভুও মাঝে মাঝে যাবে বই কি। সরলার কাছে বিস্ময়কর মনে হয় শম্ভুর সঙ্গে সকলের ব্যবহার। ভিন্ন হওয়ার জন্য রাগ করা দূরে থাক, কেউ যেন একটু বিরক্ত পর্যন্ত হয় না শম্ভুর উপর। বেড়া ডিঙানো মাত্র ওপাশের মানুষগুলির সঙ্গে শম্ভু যেন এক হয়ে মিশে যায়, এতটুকু বাধা পায় না। পুঁটি 1 গ্লাস জল এনে দিল শম্ভুকে। সকলের সঙ্গে কী আলোচনা শম্ভু করছে তা সরলা বুঝতে পারল না। মন দিয়ে সকলে তার কথা শুনতে লাগল আর খুশি হয়ে কী যেন বলা বলি করতে লাগলো নিজেদের মধ্যে। শম্ভু উঠে আসবার পরেও ওদের মধ্যে আলোচনা চলতে লাগল। সরলা অবাক হয়ে ভাবতে লাগল যে তার স্বামীর যোগ আছে অথচ তার জানা নেই এমন কি গুরুতর ব্যাপার থাকতে পারে যে এত পরামর্শ দরকার হয়। জিজ্ঞাসা করতে শম্ভু বলল, হো কিছু না, ওই জমি জমা ভাগ বাটোয়ারার কথা হচ্ছিল। আমার ভাগটা বেচে ফেলবো ভাবছি কি না। কেন বেচবে কেন? শম্ভু মুখ ভার করে বলল, তুমি জানো না না, কবে থেকে বলছি এই তেল নুন বেচে লাভ নেই একদম, বাজারে একটা মণিহারি দোকান করব, তাতে টাকা লাগবে না? কোথায় পাবো টাকা জমি না বেচলে? সরলা বলল, জমির থেকেও তো আয় হচ্ছে নাকি? দোকানে আরও বেশি হবে। সরলা চিন্তিত হয়ে বলল, তা কবে খুলবে বাজারে দোকান? এই তো পয়লা বৈশাখেই খুলব ভাবছি, এখন আমার অদেষ্ট। প্রকাণ্ড একটা হাই তুলে মুখের সামনে তুড়ি দিল শম্ভু। মাথা নাড়ল, বাঁকা হয়ে বসল, বলল, তোমার বাবা তো বলেছিল সব শুদ্ধ 600 টাকা দেবে দোকান করতে, তা দোকান খোলার জন্য ওই 100 টাকা দিয়ে বাকি টাকা তো আটকে দিলে। 1 বছরে আর মোটে 200 দিয়েছে। তারপর তা এমনি করলে কি আর দোকান চালাতে পারে মানুষ? বলি দোকান করতেও তো একসঙ্গে টাকা চাই নাকি? মনে মনে একটা জটিল হিসেব করে সরলা বলল, শোনো না, বাবা তো আসবে আজকে। এই বাবাকে বলবো? শম্ভু বিষণ্ণ মুখে বলল, বলে আর কি হবে, ওই 20-30 টাকার বেশি তো আর একসঙ্গে দেবে না। শোনো না, আমি বলে নির্জস দেবে। বলেই সরলা একগাল হাসল। তারপর বউকে লজেন চুষ দিল শম্ভু। মনে মনে একটা জটিল হিসেব করে সরলা বলল, এই শোনো না, বাবা তো আসবে আজকে, বাবাকে বলবো? শম্ভু বিষণ্ণ মুখে বলল, বলে আর কি হবে, ওই 20-30 টাকার বেশি তো একসঙ্গে দেবেন না। এই শোনো না, আমি বললে নির্জস দেবে। বলেই সরলা একগাল হাসল। তারপর বউকে লজেন চুষ দিল শম্ভু আর ফিসফিস করে নিজের গোপন মতলবের কথা বলতে লাগল। মার হাতে কিছু টাকা আছে শম্ভুর। সব ছেলের চেয়ে শম্ভুকেই তার মা বেশি ভালোবাসে তা তো জানে সরলা। ওই টাকাটা বাগানোর ফিকিরেই আছে শম্ভু। নয়তো এত বেশি ও বাড়িতে যাওয়ার তার কী দরকার? বাজারে মস্ত দোকান খুলবে শম্ভু। এবার আর দোকানদারি নয়, রীতিমতো ব্যবসাদারি। বাবাকে বাকি টাকাটা একসঙ্গে দেবার কথা বলতে সরলা যেন না ভোলে। দুর্গা দুর্গা! না,
এবেলা আর রানবার দরকার নেই, ফলার টলার করলেই চলবে। আহা, গরমে সরলার রাঁধতে কষ্ট হবে যে। সরলা জানে হিসেবে ভুল হচ্ছে, বাটখারা লাভের দিকে না ঝুঁকবার সম্ভাবনা আছে। তবু স্বামীর সঙ্গে আর বেশি দোকানদারি করা ভালো নয়। বাপের টাকায় স্বামীকে কিনে রেখেছে 1 বছর, এবার তাকে মুক্তি দেওয়াই ভালো। তাতে যা হয় হবে। একদিন তো নিজেকে কোনো রকম রক্ষাকবচ ছাড়াই স্বামীর হাতে সমর্পণ করতে হবে তার। তাছাড়া 1 বছর ধরে স্বামী তাকে যেরকম ভালোবেসেছে, সেটা শুধু নিজের মনের খুঁতখুঁতানির জন্য ফাঁকি মনে করা উচিত নয়। অবশ্য পেটে যে সন্তানটা এসেছে, সেটা জন্মগ্রহণ করা পর্যন্ত অপেক্ষা করলেই সবচেয়ে ভালো হতো। এতদিন একসঙ্গে বাস করে সরলার কি আর জানতে বাকি আছে নিজের ছেলের মুখ দেখলে শম্ভুর পাকা শক্ত মনটা কীরকম কাঁচা আর নরম হয়ে যাবে? তবে ছেলেটার জন্মাতে এখনো অনেক দেরি। তার আগে জমি বেচে বাজারে মণিহারি দোকান খুলে বসলে শম্ভু ভাববে সব কীর্তি তার একার, কারো কাছে কৃতজ্ঞ হওয়ার কিচ্ছু নেই। আগেকার কথা মনে করে সরলা অবশ্য ভেবে উঠতে পারে না কৃতজ্ঞতার কতখানি দাম আছে শম্ভুর কাছে। বাজারে মণিহারি দোকান খুলে 2-1 বছরের মধ্যে এমন অবস্থা যদি হয় শম্ভুর যে মাঝখানের বেড়াটা ভেঙে সরলা নির্ভয়ে এবং সুখে শান্তিতে একরকম বাড়ির কর্ত্রীর মতোই সকলের সঙ্গে বাস করতে পারে, হয়তো অকৃতজ্ঞ পাষাণের মতো শম্ভু নিজেই তাকে দাবিয়ে রাখবে। তবু ভবিষ্যতেও সে তার বশে থাকতে পারে এরকম একটু সম্ভাবনা যখন দেখা গিয়েছে, এবারে হাল ছেড়ে দেখাই ভালো, যে কি হয়। সরলার সন্দেহপ্রবণ অবিশ্বাসী বাবা মেয়ের অনুরোধ শুনে প্রথমটা একটু ভড়কে গেল। একসঙ্গে 300 টাকা! জামাইকে আর 1 পয়সাও না দেবার কথাই সে ভেবেছিল। দোকান যেমন চলছে শম্ভুর, তাতে 2 জন মানুষের খেয়ে পড়ে থাকা চলে। বড়লোকের মতো না হোক, গরিবের মতো চলে। জামাইকে বড়লোক করে দেবার ভার তো সে গ্রহণ করেনি। মোট 600 টাকা অবশ্য সে দেবে বলেছিল। তবে সংসারে কত সময় মানুষ অমন কত কথা বলে, সব কি আর চোখ কান বুঝে অক্ষরে অক্ষরে পালন করা উচিত? না তাই মানুষ পারে? অবশ্য বুঝে করতে হয় ব্যবস্থা। তাছাড়া বাজারে মণিহারি দোকান খোলার মতো দুর্বুদ্ধি যদি শম্ভু করে থাকে, কেঁদে কেটে সরলা অনর্থ করতে থাকে। কত কষ্টে বাপের কাছ থেকে টাকাটা সে আদায় করে দিচ্ছে শম্ভুকে তা বোঝানোর জন্য যতটা দরকার ছিল তার চেয়ে বেশি কাঁদাকাটা করে। দেবে বলেছিলে, তা এখন দেবে না বলছো কেন বাবা? বলতে বলতে দুঃখে অভিমানে বুকটাই যেন ফেটে যাবে সরলার। একসঙ্গে 300 টাকা দেওয়া সরলার বাবার পক্ষে সহজ নয়। তবু একবেলা মেয়ের আক্রমণ প্রতিরোধ করে সে হার মানল। ছেলে তার কাছে 3টা, কিন্তু মেয়ে তো আর নেই। সরলা তার একমাত্র মা মরা ছোট মেয়ে। কোথায় দোকান করবে, কীরকম দোকান খুলবে, কত টাকা জিনিস রাখবে দোকানে, আর কত টাকা পুঁজি রাখবে হাতে, শম্ভুকে সব অনেক কথা জিজ্ঞেস করে সরলার বাবা গম্ভীর চিন্তিত মুখে বিদায় হয়ে গেল। সরলা বলল, দেখলে? শম্ভু যথোচিতভাবে কৃতজ্ঞতা জানালো। স্বামীদের যেভাবে স্ত্রীকে কৃতজ্ঞতা জানানো উচিত, ঠিক সেভাবে নয়, নম্রভাবে, সবিনয়ে, শ্রদ্ধার সঙ্গে। এই সময় বেড়ার ওপাশে হঠাৎ শোনা গেল ছোট বউ খেন্তির খিলখিল হাসি। বেড়ার ফুটায় সে চোখ পেতেছিল নাকি এতক্ষণ, তাদের আলাপ শুনছিল। রান্নার চালাটার পিছন দিয়ে ঘুরে
সরলা চোখের নিমেষে ও বাড়িতে গিয়ে হাজির হল। বৈদ্যনাথ, খেন্তি আর বাড়ির কুকুরটা ছাড়া উঠান নির্জন। উঠানের বেড়া আর ধানের মড়াইটার মাঝখানে দাঁড়িয়ে রসিক বৈদ্যনাথ স্ত্রীর সঙ্গে রসিকতা করছিল। সবাই কোথা গেছিল ছোট বউ? কাছে এসে খেন্তি ফিসফিস করে বলল, ঘরে। সেটা সম্ভব। চৈত্রের দুপুরে ঘরের বাইরে কড়া রোদ, গরম বাতাস, কিন্তু এদের দুজনের কি ঘর নেই? এরা এখানে কি করছে সময়? হাসাহাসি। নিজের বাড়িতে ফিরে বারান্দা ছেড়ে এবার সরলা ও শম্ভু ঘরে গেল। 3 পুরুষের পুরানো পালঙ্কে। ভিন্ন হওয়ার সময় ভাইদের কবল থেকে শম্ভু সেটা কী কৌশলে বাগিয়েছিল আজও সরলা তা বুঝতে পারে না। শুয়ে সরলা চোখ বুজল। শম্ভু বসে বসে তামাক টানতে লাগল। নিজেই তামাক সাজে কিনা শম্ভু? এত বেশি তামাক দেয় যে তামাক শেষ হতে হতে দুপুরে এবং রাত্রে দুবেলায় সরলার ধৈর্যচ্যুতি ঘটে। আজ দেখা গেল সে ঘুমিয়ে পড়েছে। হয় বাপের সঙ্গে সমস্ত সকালবেলাটাই লড়াই করে, না হয় বৈদ্যনাথ ও খেন্তিকে ধানের মড়াইয়ের আড়ালে রোদে দাঁড়িয়ে হাসাহাসি করতে দেখে সরলা বোধহয় শ্রান্ত হয়ে পড়েছিল। দিন 7 পরে শম্ভু সকালবেলা সরলার বাবার কাছ থেকে টাকা আনবার জন্য রওনা হয়ে গেল। ও বাড়ি হয়ে। দোকানে নূতন মাল কেনা সে কিছুদিন আগেই বন্ধ করেছিল। অনেক জিনিস ফুরিয়ে গেছে, অনেক খদ্দের ফিরে যায়। মণিহারি দোকানে যেসব জিনিস রাখা চলবে না, এই যেমন চাল, ডাল, মশলাপাতি, সেসব তো শেষ হয়ে যাওয়াই ভালো। তাই আজকাল একটা দিনের জন্যেও দোকানটা সে বন্ধ রাখতে চায় না। বৈদ্যনাথ এসে দোকানে বসে। বেকার রসিক বৈদ্যনাথ, শম্ভুর যে ছোট ভাই এবং যে দুপুর রোদে উঠোনে ধানের মড়াইয়ের আড়ালে দাঁড়িয়ে বউয়ের সঙ্গে হাসাহাসি করে। শম্ভুও একদিন বেকার ছিল, বউ ছিল শম্ভুর। ছ্যাকড়া গাড়ির ঘোড়ার মতো হাড্ডিসার হোক, বউ বউ। খেন্তিই বা এমনকি রূপসী পরীর মতো। ওর মাথায় বরং ছিট আছে। 1 বছর আগেকার সরলার মতো কম খেয়ে বেশি খাটতে খাটতেও কারণের চেয়ে অকারণেও বেশি খিলখিল করে হাসে। বেকার অবস্থায় একবারও নয়, দোকানদার হওয়ার পর শম্ভুকে কয়েকবার হাসাহাসি করতে দেখেছে সরলা, কিন্তু তাও সে অন্য একজনের সঙ্গে। তারপর শম্ভু বউকে কিনে দিয়েছে ডুরে শাড়ি। অন্য অনেকের সঙ্গেই বৈদ্যনাথ হাসাহাসি করে। খেন্তিকে কিন্তু কখনো কিছু কিনে দেয় না। কি করে দেবে? পয়সা নেই যে। 2 ভাইয়ের মধ্যে প্রভেদটা কি আশ্চর্যজনক। নামে নামে পর্যন্ত শুধু নাথের মিল। ওটা বাদ দিলে একজন শম্ভু, অন্যজন বৈদ্য। মল না বাজিয়ে দোকানের তাকের আড়ালে দাঁড়িয়ে সরলা বৈদ্যনাথের অনভ্যস্ত দোকানদারি দেখে। মালপত্রের অভাবে কেমন ফাঁকা ফাঁকা, লক্ষ্মী ছাড়া মনে হয় দোকানটা। কদিন থেকে মনটা ভালো ছিল না সরলার। উঁচু দাঁত দুটি অনেক সময় ঢাকা পড়ে যাচ্ছিল। পাকা দোকানির মেয়ে সে, কাঁচা দোকানির বউ। তার কেবলই মনে হচ্ছিল ভুল হয়েছে, খুব ভুল হয়েছে। শুধু লোকসান নয়, একেবারে সে দেউলিয়া হয়ে যাবে এবার। কিছুদিন থেকেই কীরকম যেন হয়ে উঠেছে পারিপার্শ্বিক অবস্থাটা তার। সে বুঝে উঠতে পারছে না, তবু চোখ কান বুজে এই সব না বোঝা অবস্থা ও ঘটনাগুলিকে পরিণতির দিকে চলতে সাহায্য করছে। আজকাল শম্ভু ঘন ঘন ও বাড়িতে যাওয়া আসা শুরু করেছে। ভাইদের সঙ্গে পরামর্শ করছে। সেটা না হয় ওই জমিজমার ভাগ বাটোয়ারার জন্যই হলো। শম্ভুর সঙ্গে ও বাড়িতে সকলের ব্যবহার। ও বাড়িতে কি শুধু দেবদেবী বাস করে যে 1 বছর ধরে এমনভাবে ভিন্ন হয়ে থেকে
জমি জমার ভাগ বাঁটোয়ারা করতে গেলেও শম্ভুর সঙ্গে ওরা সকলে পরমাত্মীয়ের মতো ব্যবহার করবে? তাছাড়া এখানকার দোকান তুলে দিয়ে বাজারের দোকান খুলছে শম্ভু, সেজন্য ও বাড়িতে একটা উত্তেজনার প্রবাহ আসবে কেন? ওদের কি আসে যায়? বেড়ার ফোঁটায় চোখ রেখে সরলা স্পষ্ট বুঝতে পারে ও বাড়ির বয়স্ক মানুষগুলির কি যেন হয়েছে। অদূর ভবিষ্যতে বিবাহ উপনয়নের মতো বড় রকম একটা ঘটনা ঘটবার সম্ভাবনা থাকলে বাড়ির লোকগুলি যেমন করে, ওরাও তেমন করছে, অবিকল তেমনই। হতে পারে শম্ভুর বাজারে দোকান খোলার একই সময়ে ওদের সংসারেও একটা বড় ব্যাপার ঘটবার উপক্রম হয়েছে। তবে সেটা যে কী ব্যাপার তা সরলা জানতে পারছে না কেন? বেড়ার ওপাশে যা ঘটবে সকলে গোপন না করলে সরলার কাছে তো তা গোপন থাকার কথা নয়, আর সরলার কাছে সকলে যা গোপন করবে তার পক্ষে সেটা কি কখনো শুভকর হতে পারে? শুধু টাকা আদায়ের চেষ্টা করার বদলে বাপের সঙ্গে এসব বিষয়েও পরামর্শ না করার জন্য সরলার দুঃখ হয়। মেয়ে মানুষ সে, এত লোকের ষড়যন্ত্র সে কি সামলে চলতে পারে? চক্রান্তটা বুঝতে পারলেও বরং আত্মরক্ষার চেষ্টা করে দেখত, একটা বুদ্ধি খাটানো চলত। কিন্তু সে যে অন্ধকারে হাতড়ে মরছে, স্রোতে গা ভাসিয়ে দিয়েছে, সে যে ঠিক করেছে এবার হাল ছেড়ে দেওয়াই ভালো। মেয়ে মানুষ সে, বউ মানুষ সে, তার কি উচিত এমন অবস্থার সৃষ্টি করে রাখা যাতে তার বিরুদ্ধে সকলের চুপি চুপি চক্রান্ত করতে হয়? দোকানে খদ্দের নেই দেখে এক সময় সে বৈদ্যনাথকে ভেতরে ডাকল। আচ্ছা ঠাকুরপো, ও তোমাদের বাড়ি গিয়ে কী সব বলতো বলো তো? রসিক বৈদ্যনাথ বলল, হে হে হে, তা জানো না মেজো বৌঠান? আরে তোমার নিন্দে করতো গো, তুমি নাকি দাদার এক কান ধরে ওঠাও আর এক কান ধরে বসাও, এই কানের ব্যথায়। সরলা রেগে বলল, আহ, চাষার মতন কথাবার্তা হয়েছে তোমার বাপু। এদিকে এক পয়সা রোজগার নেই, আর কথা শুনলে গা জ্বলে মানুষের। বিক্রির পয়সা থেকে আজ কত গাপ করবে তা তুমিই জানো। কদিন আগে ধানের মড়াইয়ের আড়ালে বইয়ের সঙ্গে হাসাহাসি করার পুরস্কার পেয়ে বৈদ্যনাথ দোকানে গিয়ে বসল। সরলা গালে হাত দিয়ে রোয়াকে বসে ভাবতে লাগল অতীতের কথা। বড় ভাই উকিলের মোহরি, পাত্র নিজে একটা পাস দেবার 2 ক্লাস নিচে পর্যন্ত পড়ে একটা আড়তে হিসেব লেখার কাজ করে। এত সব দেখে তার বাবা শম্ভুর সঙ্গে তার বিয়ে দিয়েছিল, তার দাঁত উঁচু কালো মেয়েকে। নাইবা দিত পাশের গাঁয়ের জগৎ নামে যে লোকটা জমি চাষ করে খায়, তার সঙ্গে দিলেই তো হতো। সে লোকটা এমনিই বসে থাকতো সরলার, আর অদৃষ্টে থাকলে তাকে দিয়েই আস্তে আস্তে অবস্থার উন্নতি করিয়ে এমন দিন হয়তো সে আনতে পারত যখন দূরের শাড়িটি পরে মল বাজিয়ে সে ঘুরে বেড়াতো, না করতো সংসারের কাজ আর না শুনতো কারো বকুনি। দোকানদারের দাঁত উঁচু কালো মেয়ের মুখ্য চাষা স্বামীই ভালো। লেখাপড়া শিখে পরের আড়তে যে কাজ করে আর পরের টাকায় দোকানি হয়, তার মতো পাজি বজ্জাত লোক। পরদিন অনেক বেলায় শম্ভু ফিরে আসা মাত্রই সরলা টের পেল যে লোকটা কাল বাড়ি ছেড়ে গিয়েছিল অবিকল সেই লোকটাই ফিরে আসেনি, গিয়েছিল দম আটকানো অবস্থায়, ফিরে এসেছে হাঁপ ছেড়ে। শম্ভু একবার একটা মামলায় পড়েছিল। রায় প্রকাশের দিন সে যেমন অবস্থায় কোর্টে গিয়েছিল আর সপক্ষে রায় শুনে যেমন অবস্থায় ফিরে এসেছিল, এবার শ্বশুর বাড়ি যাওয়া আসা তার সঙ্গে মেলে। কি গো, টাকা পেলে? সরলা জিজ্ঞেস করল। শম্ভু একগাল হেসে বলল, হ্যাঁ পেয়েছি। সব সব? পাখাটা কই, এই বাতাস করো না একটু। সরলা হাত বাড়িয়ে দেখিয়ে দিল, ওই যে
পাখা বেড়ার গায়ে। হ্যাঁ গো, দাদা কিছু বলল না এই টাকার ব্যাপার নিয়ে? বিয়ের সময় তোমাকে 400 টাকা পণ দেওয়া নিয়ে বাবার সঙ্গে যে কাণ্ডটা বেঁধেছিল দাদার। শম্ভুর মুখের হাসি মিলিয়ে গিয়েছিল। কড়া দৃষ্টিতে চেয়ে সে বলল, টেমে টেমে এলাম এই রোদে, পাখাটা পর্যন্ত এনে দিতে পারো না তুমি হাতে। অন্য কেউ হলে বাতাস করতো নিজে থেকে, বলতেও হতো না। সরলা হেসে বলল, ছোট বউ করে, ঠাকুরপোকে খুব হাসায় কি না, সেই জন্যে। পাখাটা এনে সরলা স্বামীকে বাতাস করতে লাগলো বটে, কিন্তু সে বাতাসে শম্ভু ঠান্ডা হলো না। ভেতরে ভেতরে সে যে গরম হয়েই আছে সেটা বোঝা যেতে লাগলো তার মুখের ভাবে ও তাকানোর রকমে। সরলা আনমনে বলতে লাগলো, আহা, আমার মাথার যত চুল তত বৎসর পরমায়ু হোক ছোট বউয়ের। কেন? কাল রাত্রিরে দুঃস্বপন দেখলাম যে হাসতে হাসতে ছোট বউটা যেন মরে গেছে বুক ফেটে। আগুন লাগুক আমার পোড়া স্বপন দেখায়। শম্ভু রেগে বলল, ইয়ার কি জুড়েছ নাকি আমার সঙ্গে? ভালো হবে না বলছি, খেমে টেমে এলাম আমি। বকুনি শুনে সরলা অভিমান করে পাখা ফেলে রোয়াকে গিয়ে ছেঁড়া মাদুরে শুয়ে পড়ল। ক্ষণ পরে বাইরে এসে তেল মাখতে মাখতে শম্ভু বলল, রাগ হলো নাকি? রাগবার মতো কি আর বলেছি তোমাকে শুনি? সরলা জবাব না দেওয়ায় গামছা কাঁধে সে স্নান করতে চলে গেল পুকুরে। চলন্ত স্বামীকে দেখতে দেখতে চৈত্রের রোদে চোখে যেন ধাঁধা লেগে গেল সরলার। ডোরে শাড়ি নয়, লজেনচুস নয়, সোহাগ নয়, মিষ্টি কথা নয়, শুধু সে রাগ করেছে নাকি জিজ্ঞাসা করে স্নান করতে চলে যাওয়া। একদিনে এমন অধঃপতন হয়েছে শম্ভুর, কে জানে। স্নান করে সে খেতে বসে ডাল পোড়া লাগার জন্য সরলাকে হয়তো আজ সে গালাগালি পর্যন্ত দিয়ে বসবে। সব কথা খুলে বলে বাবার সঙ্গে পরামর্শ না করে কি ভুলটাই সে করেছে। ডাল পোড়া লাগার জন্য শম্ভু কিছু বলল না, বরং মুখ ভার করে না থাকার জন্য একবার অনুরোধই করল সরলাকে। সরলা সজল সুরে বলল, বকলে কেন? শম্ভু বলল, কোথায় বকলাম? বকিনি তো, ঘেমে টেমে এলাম কি না। খাওয়ার পর সরলাই আজ তাকে তামাক সেজে দিল, তবে ফুঁ দিয়ে তামাক ধরিয়ে দিল না। আয়নার সামনে সে অভিনয় করে দেখেছে যে ফুঁ দেবার সময় বড় বিশ্রী দেখায় তার মুখখানা। শম্ভু নিজেই তামাক ধরিয়ে পরম পরিতৃপ্তির সাথে টানতে আরম্ভ করল। সরলা বলল, শোনো, ঠাকুর পূজা বিক্রি সিক্রি করেছে, হিসেব নিও। শম্ভু বলল, হ্যাঁ হ্যাঁ নেব নেব। সরলা বলল, রাখালবাবুর বাড়ি আধমন চাল নিয়েছে, ছিনাত উকিলের বাড়ি 250 মুগের ডাল, 2.5 পো মিচড়ি আর গায়ে মাখা সাবান একটা, আর তাছাড়া খুচরো জিনিস অনেক বিক্রি হয়েছে। ভাঁড়ে করে ঠাকুরপো অনেকটা তেল বাড়ি নিয়ে গেছে কাল, আর আজ নিয়ে গেছে কতকগুলো লজেনচুস, আর কিসের যেন একটা কৌটো, অত নাম টাম জানি না বাপু আমি, জিজ্ঞাসা করো। শম্ভু বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে হবে ক্ষণ। তারপর এক সময় সে ঘুমিয়ে পড়ল। সরলা একবার ও বাড়িতে গেল। কেউ তাকে আসতেও বলে না, বসতেও বলে না, তবে এতদিনে এটা তার সহ্য হয়ে গেছে। বড়জা কালী শুয়ে আছে, খেন্তি সেলাই করছে কাঁথা, বৈদ্যনাথ ঘুমে অচেতন, শাশুড়ি উবু হয়ে বসে মালা জপে চলেছে, কাছে চুপচাপ বসে আছে পুঁটি। ভাসুর এ সময় কাজে যায়, তাই নামমাত্র ঘোমটা দিয়ে অনেকটা স্বাধীনভাবেই সরলা খানিকক্ষণ এ ঘরে খানিকক্ষণ ও ঘরে বেরিয়ে ফিরে এলো। খেন্তির কাছেই সে বসল বেশিক্ষণ। ফিসফিস করে আবল তাবল কতকগুলি কথা বলল খেন্তি, একবার খিলখিল করে হাসল।
আসল কথা একটিও আদায় করা গেল না তার কাছে। বাড়ি এসে পালঙ্কে উঠে সরলা বসে রইল। টাঙানো বাঁশে সাজানো জামাকাপড়গুলি জোর বাতাসে দুলছে। ওর মধ্যে সরলার ডোরে শাড়ি দুখানায় দৃষ্টি আকর্ষণ করে বেশি, আর দৃষ্টি আকর্ষণ করে শম্ভুর ঘাড়ের কাছে লোম ভরা মস্ত জন্মচিহ্নটি। কাতর হয়ে শুয়ে আছে শম্ভু, চওড়া পিঠে শয্যায় বিছানো পাটির ছাপ। সরলা বিছানায় উঠবার পর সে পাশ ফিরেছে, সরলার দিকে নয়, ওদিকে। কে জানে এটা তার ভাগ্যেরই ইঙ্গিত কিনা। এরকম কত ইঙ্গিত ভাগ্য মানুষকে আগে ভাগে করে রাখে। শম্ভুর সঙ্গে সম্বন্ধ হওয়ার ঠিক আগে সোনারপুরে তার জন্য খুব ভালো একটি পাত্র দেখতে বের হওয়ার সময় তার বাবা চৌকাঠে হোঁচট খেয়েছিল। আগের বারের ছেলেটা তার পেটের মধ্যেই যেদিন মরে গিয়েছিল, তার আগের রাত্রে একটা পেঁচা ঘরের পিছনের আমগাছটায় ডেকে ডেকে ভয়ে তাকে আত্মরা করে দিয়েছিল। সরলা হঠাৎ শক্ত হয়ে যায়, লম্বাটে হয়ে যায় তার মুখখানা। বেড়ার গায়ে ঠিক এমনি সময় একটা টিকটিকিও যে ডেকে উঠল আজ। মাগো, না জানি কি আছে সরলার কপালে। বিকেলে ঘুম ভেঙে মুখ হাত ধুয়ে আগের বারের সাজা তামাক টানার সুখটা মনে করে শম্ভু বলল, হ্যাঁ দাও না, এক চিনি তামাক সেজে দাও না। সরলা বলল, তুমি সেজে নাও। শম্ভু গভীর উদারতা বোধ করছিল। জেলখানার কয়েদি যেন নিজের বাড়িতে 3 পুরুষের পুরনো পালঙ্কে প্রথম ঘুম দিয়ে উঠেছে। নিজেই তামাক সেজে সে গিয়ে দোকান খুলল। কাঠের ছোট চৌকিটিতে বসে তামাক টানতে লাগল। পাড়ার দুঃখী মেয়েটি এসে বাসন মেজে রান্নাঘর লেপে জল তুলে দিয়ে গেল। ও বাড়ির দুপুরের স্তব্ধতা ধীরে ধীরে ঘুচে যেতে লাগল। বেলা পড়ে গেল, সন্ধ্যা হয়ে এলো। সরলা গা ধুলো না, রান্নার আয়োজন করল না। খানিকক্ষণ ছটপট করতে লাগলো অন্দরে, আর খানিকক্ষণ ফাঁকে চোখ রেখে দাঁড়িয়ে থাকতে লাগলো দোকানের তাকের আড়ালে। সন্ধ্যার পর দীননাথ কাজ থেকে বাড়ি ফিরে বাড়ি ঢোকার আগে এলো শম্ভুর দোকানে। উপস্থিত খদ্দেরটি চলে গেলে জিজ্ঞাসা করল, টাকা পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ পেয়েছি, বাড়ি যান, আমি যাচ্ছি। কেন এখানেই বসি না, বসে কথাবার্তা কই? না না না, এখানে নয়, আড়ালে দাঁড়িয়ে চুপি চুপি সব শোনে। দীননাথ এ বগলের নথিপত্র ও বগলে চালান করে বলল, বাড়িতে ছেলেপুলেগুলো বড্ড জ্বালায়। তা বৌমা এলে তো মলের আওয়াজে। সরলার মল যে সব সময় বাজে না, এ কথা বুঝিয়ে বলতে সে যে কেমন লোকের মেয়ে এ বিষয়ে একটা মন্তব্য করে দীননাথ বাড়ি গেল। খানিক পরে দোকান বন্ধ করে আলো নিবিয়ে শম্ভু গেল অন্দরে। ত্রিকোণ উঠোনের এক কোণে 1 বছর আগে সরলার স্বহস্তে রোপিত তুলসী গাছটার তলায় শুধু একটা প্রদীপ জ্বলছে নিবু নিবু অবস্থায়, আর কোথাও আলো নেই। বেড়া ডিঙিয়ে ও বাড়ির আলো খানিকটা শোবার ঘরের চালে এসে পড়েছে। ঘরে গিয়ে একটা দেশলাইয়ের কাঠি জেলে সরলা যে খাটে শুয়ে আছে শম্ভু তাও দেখে নিল, একটা বিড়িও ধরিয়ে নিল। তারপর সরলাকে একবার ডেকে সাড়া না পেয়ে নিশ্চিন্ত মনে চলে গেল ও বাড়িতে। তখন উঠে বসল সরলা। এ বাড়িতে 1 বছর রানীর মতো যে মল বাজিয়ে সে হেঁটে বেরিয়েছে, আজ প্রথম সেই মলগুলি খুলে ফেলল। এমন হালকা মনে হতে লাগলো পা দুটিকে সরলার। লঘু পদে সে নেমে গেল উঠোনে। বেড়ার ফুটোয় চোখ দিয়ে বুঝতে পারল ও বাড়ির একমাত্র কালি পড়া লণ্ঠনটি জ্বলছে বড় ঘরে, এবং ও ঘরেই আসর বসেছে 3 ভাইয়ের। দরজার কাছে বসে আছে কালী, আর ভিতরে তার শাশুড়ির শরীরটা রয়েছে আড়ালে। শুধু দেখা যাচ্ছে মালা জপরত হাত।
রান্নার চালাটার পিছন দিয়ে ঘুরেই বেড়ার ওপাশে ও বাড়ির উঠোনের একটা প্রান্ত পাওয়া যায়। সরলা সেদিকে গেল না, একেবারে নেমে গেল ও বাড়ির রান্নাঘর ও তার লাগাও খেন্তির ঘরের পিছনে ঝোপঝাড়ের মধ্যে। কি অন্ধকার চারদিকে! ভয়ে সরলার বুক ঠিপঠিপ করছিল। ছিটাল পার হওয়ার সময়ে পায়ে একটা মাছের কাঁটা ফুটল। কিন্তু কি করবে সরলা? ভয় করা আর মাছের কাঁটা ফোটাকে গ্রাহ্য করলে তার চলবে কেন? একা মেয়ে মানুষ সে। এতগুলি লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র জুড়েছে, রচনা করেছে ফাঁদ। কিসের ভয় এখন? কিসের কাঁটা ফোটা? আর যা হয় হোক, অন্ধকারে এভাবে বনে জঙ্গলে আর ছিটালে হাঁটার জন্য কিছু যেন তার নাগাল না পায়। পেটের ছেলেটা এবারও যেন তার মরে না যায় জন্ম নেওয়ার আগেই। এলো চুলে সে ঘরের বার হয়নি। একটি চুল ছিঁড়ে ফেলে বাঁ হাতের কোড়ে আঙুলের নখে কামড় দিয়ে তবে উঠোনে নেমেছে। এই যা ভরসা সরলার। বড় ঘরের পিছনে কয়েকটা কলা গাছ আছে। ঘরের দুটো জানালাও আছে এদিকে। উঁচু ভিটার ঘর, জানলাগুলিও বেড়ার অনেক উঁচুতে। এত কষ্টে এখানে এসে জানালার নাগাল না পেয়ে সরলার কান্না আসতে লাগলো। তবে জানালার পাশে পাতা চৌকিতেই বোধহয় 3 ভাই বসেছে। ওদের কথাগুলি বেশ শোনা যায়। শুধু বোঝা যায় না পুঁটি, কালী, শাশুড়ি ওদের মন্তব্য। কান্না এবং ঘরের ভিতরের দৃশ্যটা দেখবার প্রবল ইচ্ছা দমন করে সরলা কান পেতে শুনতে লাগল। শম্ভুর গলা। কবার তো বললাম, এই সোজা হিসাবটা তোর মাথায় ঢোকে না বদ্যি? আমার দোকানে যা মণিহারি জিনিস আছে তার দাম 100-র বেশিই হবে। তা ধরলাম 100। মাল না কেনার জন্যে হাতে আমার জমেছে ওই 100-2-5 টাকা। ধরলাম 100ই। আর শ্বশুর মশাই দিয়েছে 300। এই হলো 500 আমার ভাগ। তুই আর দাদা 500 করে দিলে হবে 1500। 1000 টাকায় দোকান হবে আর হাতে থাকবে 500। হাসি চাপতে খেন্তির মুখের কাপড় গোঁজার আওয়াজ। এরপর দীননাথের গলা। বৌমা, এই বেহায়াপনা করো না তো। কি জানিস শম্ভু, বলছি বড় বউয়ের সব গয়না বেচে আর কুড়িয়ে বাড়িয়ে আমি না হয় 500 দিলাম, কিন্তু বদ্যি অত টাকা কোথা পাবে? ছোট বৌমার গয়না বেচলে তো আর অত টাকা হবে না। এরপর বৈদ্যনাথের গলা। 100-3 হয়তো ঢের, তবে আমার বিয়ের আংটি বেচলে। এবার শম্ভুর গলা। থাম তো বাপু, তুই সব সময় খালি ফাজলামি তোর। আবার দীননাথের গলা। যেমন স্বভাব হয়েছে তোর তেমনই স্বভাব হয়েছে ছোট বৌমার। শম্ভুর গলা। যাক যাক, ওসব কথা যাক, কাজের কথা হোক। বদ্যি তবে 250 দিক। লাভের আমরা যা ভাগ পাবো ও পাবে তার অর্ধেক। ভাগাভাগির কথা বলছি এই জন্যে যে আগে থেকে এসব কথা ঠিক করে না রাখলে পরে আবার হয়তো গোল বাঁধবে। তা যে যত দেবে তার তত ভাগ। ব্যাস, সোজা কথা। সব গণ্ডগোল তাহলে মিটে গেল। এবার একটু স্তব্ধতা। তারপর দীননাথের গলা। তবে আমিও একটা স্পষ্ট কথা বলি তোকে শম্ভু, তুই যে 500 টাকা দিবি, 500 নয় দাদা, 500 টাকা নগদ নয়, 100 টাকার জিনিস আর 400 টাকা নগদ। দীননাথের গলা। আচ্ছা তা বেশ, 400ই আমাদের একবার তুই দেখা। গয়নাগাটি বেঁচে ফেলবার পর শেষে যে তুই বলবি। এবার শম্ভুর গলা। ক্রুদ্ধ স্বরে শম্ভু বলে, আমাকে বুঝি বিশ্বাস হয় না আপনার? ভাবছেন আমি ভাঁওতা দিয়ে? 4-5টি গলার প্রতিবাদ। শম্ভুর গলা আরও ক্রুদ্ধ। সকলকে সমান ভাগ দিতে চাচ্ছি কি না তাই আমাকে এত অবিশ্বাস। আমি যেন একা গিয়ে দোকান করতে পারি না? 500 টাকা নিয়ে যদি দোকান খুলি আমি 1 বছরে 1000 টাকা লাভ করব। না আসতে চাও তোমরা, নাই আসবে, চাই না তোমাদের টাকা।
কোলাহল, কলহ, কড়া কথা, মধ্যস্থের গোলমাল থামানোর চেষ্টা। খানিকক্ষণ বাজে ব্যক্তিগত কথা, আবার ঝগড়া বাঁধবার উপক্রম। তারপর শম্ভুর গলা, আচ্ছা ঠিক আছে, বেশ, কাল সকালে টাকা দেখাবো। দীননাথের গলা, গজেন শেখরার সঙ্গে কথা কয়ে এসেছি, 29.5 দর দেবে বলেছে। কাল কাজে না গিয়ে গয়নাগুলোরই ব্যবস্থা করব। যা লোকসানটাই হবে, এমনি শোনা হয় আলাদা কথা, তৈরি গয়না বেচার মতো মহাপাপ আর নেই। তা বৌমা বুঝি রাঁধেনি আজ? এখানেই তুই তবে খেয়ে যা শম্ভু। অবুটি ঠাই করে দে তো আমাদের। বাক্সে টাকাগুলি রেখেছিল শম্ভু। কোথায় যে গেল সে টাকা? টাকার শোকে এবং ও বাড়ির সকলের কাছে লজ্জায় শম্ভু পাগলের মতো চুল ছিঁড়তে লাগল। সরলা সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, কি আর করবে বলো, অদেষ্টের ওপর তো আর হাত নেই মানুষের বলো। আমি ঘুমোচ্ছি, ঘরের দরজা খোলা, আর তুমি ও বাড়িতে গিয়ে বসে রইলে রাত 10টা পর্যন্ত। আর ওই তো বাস্কো, শাবলের এক চারেই হয়তো ভেঙে গেছে। আর আমারই বা কি ঘুম গো, একবারও টের পেলাম না। দু চোখে সন্দেহ ভরে চেয়ে শম্ভু বলল, টের পেয়েছ কি না পেয়েছ? সরলা তাড়াতাড়ি বলল, হ্যাঁ, এমন করো না গো লক্ষ্মী, হ্যাঁ, যেমন দোকান করছিলে তেমনি করো এখন। বাবাকে বলে না হয় আর কিছু টাকা। আর কি টাকা দেবে তোমার বাবা? সহজে কি দেবে? তবে আমি কাঁদাকাটা করলে